দর্শক, ইসমাইল মির্জা পরিচয় মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলতে চাই জুলাই সনদ নিয়ে। এ নিয়ে নানা ধরনের আলোচনা এখন পর্যন্ত চলছে এবং নির্বাচনের আগে আসলে এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে সে নিয়েও এই মুহূর্তে বিস্তর আলাপ রয়েছে। এ নিয়ে কথা বলতে তিনজন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সাম্প্রতিক অন্যান্য বিষয় নিয়ে আমরা খানিকটা কথা বলতে চাই। আমাদের সাথে আছেন জনাব আসাদুজ্জামান ফুয়াদ, ম্যাজিস্ট্রেট ল, তিনি যুগ্ম সদস্য সচিব, এবি পার্টি সাধারণ সম্পাদক, ক্ষমা করবেন। এবং আমাদের সাথে আছেন ফারজানা শারমিন পুতুল, তিনি সদস্য, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল, বিএনপি, এবং আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব ফুয়াদ, আপনার কাছে আসতে চাই। জুলাই সনদ নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে, এক ধরনের ঐক্যমত্যে পৌঁছানো গেছে, কিছু কিছু বিষয়ে ডিসেন্ট রয়েছে বিএনপি সহ কিছু দলের। সব মিলিয়ে বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে কি হবে, নির্বাচনের পরে যে দল নির্বাচিত হবে তাদের ওপর আসলে কতটুকু ছেড়ে রাখা যাচ্ছে এখন, আর কতটুকু এর আগে বাস্তবায়ন সম্ভব? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদটা খসড়াটা তৈরি হয়ে গেছে, এটা একটা ভালো দিক। আমাদের কাছে পাঠিয়েছে গতকালকে, আজকে মিলায় দলগুলোর কাছে। এটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই সরকারের এই কাজগুলোকে, এবং কমিশন যে কাজগুলো করেছে এখানে আন্তরিকতা, পরিশ্রম, নিষ্ঠায় যথেষ্ট পরিমাণ আমরা ইতিবাচকতা দেখেছি। এবং ছাড় দিয়ে কিভাবে নেগোশিয়েট করতে হয় পার্টিগুলোর মধ্যে, সেগুলোর যে মানে ভেরি প্রফেশনাল নেগোশিয়েটের যে সেটেলমেন্ট করবার যে স্কিল, সেগুলো আমরা প্রতিদিন সেখানে নোটিস করেছি। অত পুরো টিমকেই আমরা ধন্যবাদ জানাই এবং তাদের এই কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। যেদিন প্রায় শেষের দিকগুলোতে কিন্তু একটা এজেন্ডা আমরা তখন এজেন্ডাভুক্ত করে আলোচনা করবার জন্য বারবার বলছিলাম, সেটা হচ্ছে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কথা বলা দরকার। তো ওনারা বলছেন যে বাস্তবায়নের একটা প্রস্তাব ওনারা দিবেন। এক দুদিন পরে হঠাৎ করে দেখলাম যে তারা একটা প্রস্তাব দিচ্ছে ওখানে, যে নির্বাচিত সংসদ এসে 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে এরকম, এবং এটা একটা অঙ্গীকার নামার মধ্যে থাকবে। তা আমরা ওটা অনেকেই প্রতিবাদ করেছি, মানে অফিসিয়ালি না, বাট আমরা ইন্টারনালি বিভিন্ন জায়গাতে ওনাদেরকে বলেছি, কমিশনের মধ্যেও বলেছি যে এটা আসলে অ্যাকসেপ্টেবল না, এবং এটার এখানেই এজেন্ডাভুক্ত করে বাস্তবায়নের পদ্ধতি এবং লিগ্যাল স্ট্যাটাস, দুইটা বিষয় একসাথে আলোচনা করতে হবে এখানে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট জায়গা, কারণ যে ডকুমেন্টের হিস্টোরিক্যাল লিগ্যাল স্ট্যাটাস থাকবে না, সেই ডকুমেন্টটাকে আন্ডু করে দিতে পারবে যে কেউ, কোর্টও পারবে, সংসদও পারবে। অতএব এখানে ঐক্যমতের ভিত্তিতে একটা লিগ্যাল স্ট্যাটাস এটাতে দিতে হবে, যে টু দ্য কনটেক্সট অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস কি হবে এটাকে, ওয়েদার দ্য কনস্টিটিউশন শ্যাড বি বাউন্ড to interpret the provisions of the July Charter in accordance with it or independently of it, কীভাবে পারবে। তো সেই জায়গাতে আমরা বারবার বলেছি যে এই জায়গাটা আলোচনা না হলে যেটা হবে, আপনারা যেগুলো একমত হচ্ছেন, এই একমত হওয়াগুলো পরবর্তীতে দেখা যাবে যে মানে অনেক দলই এটা স্বাক্ষর করবে না। কিন্তু এমন কোনো আইনি দলিল করা কি সম্ভব বর্তমান প্রেক্ষাপটে, যেটা আসলে সংবিধানের উপরেও কার্যকর হবে? সম্ভব। এক্সাম্পল দিই। প্রথম এক্সাম্পল হচ্ছে আমাদের ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। সেটা কারা করেছে, কোন স্ট্যাটাস দিয়ে তারা করেছে? তারা তো এলএফের অধীনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। পাকিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা বজায় রাখবার জন্য তারা ওয়াদাবদ্ধ ছিলেন নির্বাচনের আগে, এরকম এমপি হবেন তারা। তো সেই মানুষগুলো মিলে একটা ঘোষণাপত্র বানিয়েছে, যার উপর তারা একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে জাতির উপরে। একটা জনযুদ্ধ হয়েছে। তো কিসের ম্যান্ডেট ছিল? ওই কাগজটা ছিল অফিসিয়াল ম্যান্ডেট, এবং জনগণ এই ম্যান্ডেটের উপরে ভিত্তি করে যুদ্ধ করেছে। এবং সেই ম্যান্ডেটের উপরে ভিত্তি করেই কোনো ফার্দার নির্বাচন ছাড়া শেখ মুজিব দেশে ফিরে এসে শপথ ছাড়াই প্রেসিডেন্ট হয়ে গেছে। কোনো অফিসিয়াল কোনো কিছু হয়নি যে সে 72 সালে 10 তারিখ ক্ষমতা আসছে, সে প্রেসিডেন্ট হয়ে গেছে। কিসের ভিত্তিতে বলা হচ্ছে? ওই যে তার অনুপস্থিতিতে তাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছিল মুজিবনগর সরকারে, অস্থায়ী সরকারে, এবং সেখানে তো শপথ হয়নি, শপথও নেয়নি। এবং এটা দিয়েই তো 73-এর মার্চের আগ পর্যন্ত, নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এই দেশটা চলেছে। তাহলে এই ধরনের প্রভিশন, ডকুমেন্টেশনের উপরে ভিত্তি করে যে একটা কাজ করা যায়, এটার এভিডেন্স হিস্ট্রিতে আমাদের আছে। তাহলে ভিত্তিটা কি, ম্যান্ডেটটা কি? ম্যান্ডেট হলো যুদ্ধ। সেটা তো এমন একটা অবস্থায় হয়েছে যখন আসলে কোনো সংবিধান ছিল না, একটা নতুন দেশের জন্ম হয়েছে। সংবিধান ছিল, রাষ্ট্র ছিল তো তখন। হ্যাঁ, কিন্তু 16 ডিসেম্বর 72-এর সংবিধান তো আর তখন ছিল না। 72-এর সংবিধান তার ভিত্তিতে পরে হলো। যুদ্ধ হলো সবচেয়ে বড় ম্যান্ডেট। পৃথিবীতে ম্যান্ডেট তৈরি হয় কি ফর্মে? ম্যান্ডেটের সবচেয়ে বড় জায়গা হলো যুদ্ধ। দ্বিতীয় ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান। থার্ড হচ্ছে ভোট, নির্বাচন। এবং এর প্রত্যেকটা জিনিসই যে কোনো ডকুমেন্টকে লিগালাইজ যেমন করতে পারে, এইটাকে ইললিগালও করে ফেলতে পারে।
24-এর গণঅভ্যুত্থান কি করেছে? সংবিধানকে অবসলিট করে দিয়েছে না? এই সংবিধান তো অলমোস্ট নাই, ডিফ্যাক্টো এই সংবিধান অলরেডি ডেড হয়ে গেছে। রাষ্ট্র কিসের উপরে চলছে এখন? আমরা 7ABCD ব্রিজ করে ঐকমত্য কমিশনে বসছি না? আমরা যারা সবাই মিলে আন্দোলন করছি, আপনারা সবাই মিলে, আমরা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত না আন্ডার দ্য কারেন্ট কনস্টিটিউশন? তাহলে কিসের ভিত্তিতে আমরা চলছি? কিসের ভিত্তিতে আমরা এখনো জেলে যাচ্ছি না? কেন আমরা এখনো মৃত্যুদণ্ড প্রাপ্ত হইলাম না? 1 বছর হয়ে গেছে। আমরা তো আন্ডার দ্য কারেন্ট কনস্টিটিউশন সবাই মৃত্যুদণ্ডের আসামি, যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলাম। এই বছর বাজেটটা কোথায় ঘোষিত হয়েছে? কনস্টিটিউশন তো বলেছে বাজেট নির্বাচিত সংসদে ঘোষণা করবে অর্থমন্ত্রী। বাজেট তো বিটিভিতে ঘোষিত হয়েছে। তাহলে এই বাজেটের উপরে ভিত্তি করে একটা সরকারকে ট্যাক্স কালেক্ট করতে পারে কিনা, ভ্যাট কালেক্ট করতে পারে কিনা, স্পেন্ডিং বাজেট করতে পারে কিনা? করছে তো। কিসের ভিত্তিতে হাইকোর্টের একজন জাজকে এনে চিফ জাস্টিস করা হয়েছে? কার সাথে বলা হয়েছে না ওর সাথে সে পরামর্শ করে তাকে অমুক অ্যাপয়েন্ট করবেন বলে দেওয়া আছে না? কার সাথে কে পরামর্শ করেছে? করে নাই তো। আমরা দেখেছি ইতিমধ্যে ক্লোজ টু 50 আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অলরেডি অবসলিট হয়ে গেছে বাই প্র্যাকটিস। তাহলে কনস্টিটিউশন হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা ওই উপন্যাসের যে অংশটা ভাল লাগছে ওই অংশটা ছিঁড়ে প্রেমিকের কাছে পাঠানোর মতো বই না। এটা পুরোটা পালন করতে হয়। যে সংবিধানের পুরোটা পালন করা যায় না ওইটা ডিফ্যাক্টো আর নাই, ওটা ডেড হয়ে গেছে। তাহলে আমরা চলছি কীভাবে? বাই প্রেসিডেন্স চলছি, এটা গাইডেন্স আকারে আমরা এগুলোকে ব্যবহার করছি যখন যেটা ইন কনফর্মিটি উইথ দ্য ম্যান্ডেট অফ দ্য জুলাই মনসুন আপরাইজিং। আমরা কিন্তু বাই ডিফল্ট মনসুন আপরাইজিং এর স্পিরিট দিয়ে দেশ চালাচ্ছি। এই জন্য জুলাই সনদের বাস্তবায়নের জন্য এই ম্যান্ডেট এই সরকারের আছে। যদি ম্যান্ডেট না থাকে, মানে সেটা দলিলটা আসলে কি ফর্মে থাকে? অনেকগুলো হতে পারে। একটা হচ্ছে কনসেনসাস কমিশনের মতো করেই হতে পারে। সকল রাজনৈতিক দল আমরা একমত হচ্ছি, আজকে থেকে একটা লিগ্যাল ডকুমেন্ট আকারে এটাকে অ্যাকনলেজ করছি, এবং এখন থেকে এভরি কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস অ্যান্ড ইনক্লুডিং সুপ্রিম কোর্ট বিং দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হ্যাভ টু ইন্টারপ্রেট দ্য ডকুমেন্ট ইন কনফর্মিটি উইথ ইট। এই ডকুমেন্টকে কনফার্ম করে এটা ইন্টারপ্রেট করতে হবে। এটা আমরা একমত হলেই তো এটা ম্যান্ডেট হয়ে যাবে। জি, উইল অফ দ্য পিপলের এক্সপ্রেশন। দ্বিতীয় হতে পারে প্রোক্লামেশন হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এটা প্রোক্লেম করতে পারে কনসেনসাস নিয়ে অংশীজনের সাথে, প্রোক্লামেশন করে ফেলা যাবে। শহীদ প্রেসিডেন্ট প্রোক্লামেশন করেছেন, এর আগে ফরমান করেছেন। থার্ড হতে পারে এইটা অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হলো, গণভোটে যেতে পারে, রাটিফাই করবার প্রভিশন আসতে পারে। আমরা যদি একমত হয়ে করব তাহলে করবার অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে ইন প্র্যাকটিস বাংলাদেশে, হিস্ট্রিতে এবং দুনিয়াতে। অথবা নতুন ইনস্ট্রুমেন্ট বানানো যায়। জি, ধন্যবাদ। ফারজানা শারমিন, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। বিএনপির আসলে চিন্তাটা কি? বিএনপির তরফ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে আপনারা যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে আপনারা এই বাস্তবায়নগুলো করবেন, এবং সে কারণে আসলে আপনারা দর কষাকষিগুলো করছেন, যেহেতু আপনারা চান বাস্তবায়ন করতে। এর বাইরে যে প্রস্তাবনাগুলো রয়েছে, আসলে একটু আগে যেন ফুয়াদও যে কথাগুলো বলছিলেন, সেগুলোর ব্যাপারে আসলে বিএনপির অবস্থানটা কি? ধন্যবাদ মঞ্জুর, এবং চ্যানেল 24 এর সকল শ্রোতা দর্শককে, আমার সহ আলোচকদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপি বরাবরই তাদের যে বক্তব্য, এটা খুব স্পষ্ট করেই তারা বলে এসছে। সনদের ব্যাপারেও যে বিষয়টা আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা বলেছি যে 20 তারিখের ভেতরে এটা আমাদের কিছু হয়তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন সাহেব উনি বলেছেন যে আজকে বক্তব্যের মাধ্যমে যে কিছু আমাদের কাছে মনে হয়েছে অসামঞ্জস্য আছে, কিছু জায়গা ঠিক মতো অ্যাপ্রোচ করা হয়নি, সেই জায়গাগুলোকে আমরা ক্লারিফিকেশন দিয়ে আমরা এটার জায়গা মতো পৌঁছাবো। একটা জিনিস খুব ক্লিয়ার যে ফুয়াদ ভাই যেটা বলছিলেন যে একমত হওয়ার বিষয়টা, একটা পজিটিভ অ্যাপ্রোচ, এটা বিএনপির সবসময় আছে। এবং ফুয়াদ ভাই সংবিধানের ঊর্ধ্বে গিয়ে কোনো একটা ডকুমেন্টেশনের কথা বলছেন, আইনের কথা বলছেন, বিষয়টাকে আমরা ওভাবে না দেখি, যদি এভাবেও দেখি যে 90 সালে কিভাবে এসেছিল। 90 সালে যখন একজন প্রধান বিচারপতি রিজাইন করে গিয়ে রাষ্ট্রপতি হলেন, তারপরে উনি নির্বাচন পরিচালনা করে আবার প্রধান বিচারপতির পদে ফিরে আসলেন, এইগুলো কিন্তু হয়েছিল কিভাবে? নেসেসিটি থেকে হয়েছিল এবং পাবলিক কনসেনসাসের ভেতরে হয়েছিল। সো যদি পাবলিক কনসেনসাস থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। আমি ফুয়াদ ভাইয়ের সাথে একমত, কিন্তু সেটা এখন কতটুকু কোন পার্সপেক্টিভে এই মুহূর্তে পসিবল সেটা আসলে সনদের বিষয়গুলো আলোচনা করে দেখলে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত যে অ্যাপ্রোচটা ঐকমত্য কমিশনের সাথে কথাবার্তা বলে তাদের সাথে বসে অলমোস্ট আপনার 21টার উপরে বোধহয় মিটিং হয়েছে, না? অলমোস্ট 21টার উপরে বৈঠক তাদের হয়েছে,
তো এই সব কিছু মিলিয়ে কিন্তু মোরলেস 19টা মৌলিক বিষয় নিয়ে যেই জায়গাটা পৌঁছেছে সেখানে কয়েকটা জায়গাতে নোট অফ ডিসেন্ট ছাড়া কিন্তু সবগুলোতে ঐক্যমতে পৌঁছানো গেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ দ্বিমতের জায়গা বোধহয় উচ্চকক্ষে পিআর, সেক্ষেত্রে বিএনপি এবং এনডিএম ছাড়া বাকি সবাই রাজি হয়েছে। বিএনপি এখন পর্যন্ত কেন উচ্চকক্ষে পিআর নিয়ে দ্বিমত জানাচ্ছে? আচ্ছা, উচ্চকক্ষের পিআর নিয়ে দ্বিমতে কিন্তু বিএনপি এখন নেই। বিএনপির স্ট্যান্সটা কিন্তু বিএনপি ক্লিয়ার করেছে আরেকবারও যে নিম্নকক্ষে যেভাবে আমাদের ভোটটা হয় সাধারণভাবে সেভাবে হবে, এবং উচ্চকক্ষের ভোটটা অন্যান্য দলগুলো যেগুলো বলছে যে ভোটের যে পার্সেন্টেজ থাকবে সেটার হিসেবে আসবে, আর বিএনপি বলতে চাচ্ছে যে ভোটের না, এটা আসনের পার্সেন্টেজ হিসেবে আমরা পিআরটাকে নেব, এবং সেক্ষেত্রে এটা একটা ঐক্যমত্যের সরকার হবে একটি নির্বাচনের পরে। সেখানে যারা এই ঐক্যমত্যে থাকবে তারা এটা এক্সিকিউশনে যাবে। যারা মনে করছে যে, যেমন বিএনপি যদি গভর্নমেন্ট জনগণের ম্যান্ডেট পেয়ে সরকার গঠন করে, তাহলে বিএনপি যেভাবে বলছে তারা সেভাবে সেটাকে পিআর প্রসিডিওরটাকে এক্সিকিউট করতে চাইবে। অন্যান্য দলগুলো যদি চায়, তারা যেভাবে বলছে পিআর পদ্ধতিতে কিন্তু তারা অনেকটাই আমরা কিন্তু ঐক্যমতে পৌঁছেছি এবং বলেছে ঠিক আছে আপার হাউসে পিআর পদ্ধতি থাকলে আমাদের কোনো সমস্যা নেই। সেটা তো মোট ভোটের অনুপাতে আপনারা বলছেন না, এটা বলছে আসনের সদস্যের অনুপাতে। সেই জায়গাটাতে দুই পক্ষের মধ্যে আসলে যে সদস্য সংখ্যার অনুপাতের কোনো তফাৎ হবে না এখানে। হ্যাঁ, তফাৎ হবে না, এটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে আপনার কিছু তো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস থাকে জায়গাগুলোতে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে থেকে কিছুটা দ্বিমত আমাদের আছে, তারপরেও আলোচনা তো এখন পর্যন্ত বন্ধ হয়ে যায় নাই। আমাদের মেইন অ্যাপ্রোচটা কোন দিকে থাকছে? যে আমাদের অ্যাপ্রোচটা থাকছে যে সবাই মিলে যে জিনিসটা আমরা চাচ্ছি সেই জিনিসটা নিয়ে এক জায়গায় হয়ে আলটিমেটলি যেন আমরা নির্বাচনের দিকে যেতে চাই, এবং এই যাওয়ার পথটাকে যতটুকু সুগম করা যায় বিএনপি কিন্তু সেই জায়গাটাতে একমত হয়ে বসে আছে। এবং বিএনপি কিন্তু বারবারই বলছে, যেমন বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, জুলাই সনদ আমরা সিগনেচার করব না, এই যে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে সেই জায়গাগুলো থেকে কিন্তু বিএনপি অলওয়েজ একটা পজিটিভ ভাইব দিয়ে আসছে যে নো, লেটস সিট, গভর্নমেন্টের এখনো সময় আছে, আমরা বসবো, কথা বলবো, আরো বেশি যদি কনসেনসাসের প্রয়োজন হয় সেগুলো নিব। এখন আমরা যেটা শুনেছি ঐক্যমত্য কমিশনে যারা আছেন তারা কিন্তু অনেক এক্সপার্টের সাথে বসছেন, কথা বলছেন কিভাবে এই যে একটা ফুয়াদ ভাই যে আইনি কাঠামোর কথা বললেন, যে এই সনদটাকে কিভাবে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আলোচনা চলছে। এগুলো কোনো কিছুর সাথে কিন্তু বিএনপি দ্বিমত পোষণ করছে না। বিএনপির কথা হচ্ছে যে এই মুহূর্তে কোনটা পসিবল, আকাশ কুসুম কোনো কিছু চিন্তা করে তো আমাদের লাভ হবে না, আমাদেরকে আলটিমেটলি একটা নির্বাচনের দিকে এগোতে হবে। তো বাস্তবায়নটা তাহলে কিভাবে হবে এই জুলাই সনদের? এই জুলাই সনদের বাস্তবায়নটা আমরা যত যাই বই না কেন আলটিমেটলি একটা পার্লামেন্ট ছাড়া আসলে কিন্তু এগুলো কোনো কিছুর এক্সিকিউশন সেরকম করে করা সম্ভব না। আমরা যতই আইন করি না কেন এটাকে আপনার আলটিমেটলি নেক্সট পার্লামেন্টে গিয়ে কিন্তু রেটিফাই করে নিয়ে এসে এটাকে কিন্তু এক্সিকিউশনে যেতে হবে। আপনি এখন যাই করে নিয়ে আসেন না কেন, ধরেন আমরা একটা আইন করলাম, আমরা সবাই মিলে স্বাক্ষর করলাম, কিন্তু নেক্সট পার্লামেন্টে যারা থাকবেন, যারা সরকার গঠন করবেন, তাদের যদি সদিচ্ছা না থাকে তারা কিন্তু যে কোনো আইন করে এগুলিকে বাতিল করে দিতে পারবেন। সো আমার কথাটা হচ্ছে যে আপনার সদিচ্ছা আছে কিনা, দেশের জনগণের প্রতি যে দায়বদ্ধতা আছে সেই জায়গাতে রাজনীতিবিদদের সদিচ্ছাটা আছে কিনা, যারা সরকারে যেতে চাচ্ছে তাদের সদিচ্ছাটা আছে কিনা। আপনার কন্টেন্ট যাই থাক না কেন, আপনি যত আইন দিয়ে হাত বাঁধেন না কেন, ফুয়াদ ভাই বলছেন যে বর্তমান সংবিধানকে অবসোলিউট করে দেওয়া হয়েছে, অনেকগুলো আমাদের আর্টিকেলসগুলোকে তো আসলেও ভেঙে ফেলা হয়েছে, সংবিধানকে কেটে ছিঁড়ে রক্তাক্ত করা হয়েছে, করা তো হয়েছে। এটা কি পার্লামেন্ট করে নাই? কিন্তু আপনি কি একটা পার্লামেন্টকে আরেকটা পার্লামেন্টকে বাইন্ড করতে পারে? আপনি কোনোভাবেই তো একটা আইন দিয়ে হাত বেঁধে দিতে পারবেন না একবারে, যদি আমাদের সদিচ্ছা না থাকে বা যদি অন্য কারো সদিচ্ছা না থাকে অথবা সকল দলের সদিচ্ছা না থাকে। তো আমার কথা হচ্ছে যে আমরা এখন এই বেঁধে দেওয়ার জায়গার থেকে যদি আমাদের ঐক্যমত্যটা এমন হয় যে যেটাই হোক না কেন আমরা ভবিষ্যতে যারা পার্লামেন্টে থাকবো, বিএনপি সবসময় বলে আসছে যে আমরা একটা ঐক্যমত্যে সরকার গঠন করব, সবাইকে নিয়ে সরকার গঠন করব, আমাদের সবাইকে নিয়ে এগুলোকে এক্সিকিউশনে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য একটা বেটার একটা প্লেস হয়। অনেক ধন্যবাদ। জনাব ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই। এখানে বিএনপি যে অবস্থানের কথা বলছে সেখানে পরবর্তী নির্বাচিত সংসদের উপর অনেক দায়িত্ব চলে আসছে, অন্যদিকে এনসিপির তরফ থেকে জুলাই সনদের ব্যাপারে কোনো ছাড় না দেওয়ার কথা বলা হচ্ছে। ছাড় না দেয়া বলতে আসলে আপনারা কোন কোন বিষয়গুলোকে নির্দিষ্ট করেন? জি, ধন্যবাদ আপনাকে, সমালোচকদেরকে, দর্শকদেরকে শুভেচ্ছা। ছাড় না দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে মানে এটা কি ব্যাপারটা যে সনদের দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে আমরা কি কি প্রস্তাবে একমত কিংবা নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হলাম, আর কোন পদ্ধতিতে এটাকে বাস্তবায়ন করব। পদ্ধতির ব্যাপারটাতে আমরা আসলে মানে খুব সিরিয়াস, কারণ আমাদের ইতিহাস আমাদেরকে যে শিক্ষা দেয়, পদ্ধতি যে পদ্ধতিতে এর আগে আমরা মানে বিভিন্ন রকম সংস্কার কার্যক্রম করেছি, এইগুলো প্রথমত হচ্ছে যে মানে ভুল প্রমাণিত হয়েছে, ফেল করেছে
এবং এটার দায় আমাদেরকে নিতে হয়েছে এবং এটার জন্য রক্ত দিতে হয়েছে। যেমন আমি আপনাকে বলি যে ধরেন ৭৫-এর পরে বাকশাল থেকে যখন গণতন্ত্রে আমরা উত্তরণ করতেছি, তখন এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমি খুব রিসেন্ট এটা জানলাম। ফুয়াদ ভাই যেহেতু মানে আরও অভিজ্ঞ মানুষ, উনি কিন্তু অলরেডি এটা মেনশন করে ফেলছে। আমি একটু মানে ডিটেল করে বলি। ৭৫-এর পরে আমরা বাকশাল থেকে যখন গণতন্ত্রে আসতেছি, সামরিক বাহিনী থেকে আসা একজন সেনানায়ক যিনি রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন, প্রেসিডেন্ট হচ্ছেন, উনি কিন্তু তার ওই যে সেকেন্ড যে ফরমান, ওই ফরমানের দ্বাদশ সংশোধনীতে উনি কিন্তু বলছেন যে গণপরিষদ এবং আইনসভা একসাথে হবে। উনি কিন্তু এটা বুঝতেছেন কেন আপনার রাষ্ট্রের কাঠামোগত চেঞ্জ হচ্ছে। তো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে ধরেন মানে প্রধানমন্ত্রী পদ্ধতি থেকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে আপনি যাচ্ছেন, এরপরে গিয়ে আপনি দলগুলোকে নিষিদ্ধ করে দিচ্ছেন, বিচার বিভাগকে প্রেসিডেন্টের আন্ডারে নিয়ে আসতেছেন। মানে এই যে কাঠামোগত যে চেঞ্জগুলো হচ্ছে, তো এইটা থেকে আপনি যখন গণতন্ত্রে যাবেন তখন এটা আপনি কীভাবে করবেন? উনি তো চাইলে ফরমান দিয়ে করতে পারতেন, কারণ ওই অথরিটি ওনার কাছেই ছিল তখন, কিন্তু উনি এটা করেননি। উনি একটা গণতান্ত্রিক পথে হাঁটার চেষ্টা করেছেন। কিন্তু আমি খুব মানে মুশকিলটা হতেছে, আমি খুব বুঝতে পারতেছি না যে এটা কেন বিএনপির অভিজ্ঞ লোকরা এটা বুঝতে পারতেছে না কেন। কারণ আপনি খেয়াল করে দেখেন, এরপরে উনি তো ওই পথে যে কোনো কারণে উনি হয়তো যেতে পারেননি অথবা যান নাই, সেটার একটা ঐতিহাসিক বাস্তবতা হয়তো বা আছে, ওইটা আমি জানি না। কিন্তু উনি পরে যে পঞ্চম সংশোধনী করলেন, এই পঞ্চম সংশোধনী এসে কোর্টে চ্যালেঞ্জ করে বাতিল করে দিল। তার মানে হচ্ছে যে আপনার এখানে চ্যালেঞ্জ করার জায়গা আছে, কোর্ট চাইলে এটা বাতিল করে দিতে পারে। তাহলে আমি আবার কেন একই ভুল করব? একই ভুল আমি আবার কেন করব? মানে ধরেন এই যে ৮৪টা প্রস্তাব এসেছে, যে আজকের যে সনদের যে খসড়ায় ৮৪টা প্রস্তাবের সাথে ৯টা প্রস্তাবে হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, বাকি ৭৫টা নিয়ে তো তার প্রবলেম নেই, তাই তো? এবং ৮৪ ধরেন ৯টা প্রস্তাবে বিএনপি যা চায় আমরা সেটা মেনে নিলাম, কথার তর্কের খাতিরে আমরা এখন মেনে নিলাম। আপনি এটা বাস্তবায়ন করবেন কিভাবে? প্রবলেমটা তো এখানে। বাস্তবায়ন যে আপনি করবেন, আবার ১৫ বছর পরে কিংবা ২০ বছর পরে কেউ একজন এসে কোর্টে এটাকে বাতিল করে দিতে পারবে কিনা, এটা তো গ্যারান্টি নাই। নাম্বার এক, আদালতের নিয়ন্ত্রণের বাইরে আনার রাস্তা কি না, এটাই। আর এটা হচ্ছে একটা। আর ২ নম্বর ব্যাপার হচ্ছে যে এটা তো যেই সংস্কারগুলো আমাদেরকে কনস্টিটিউশনের মধ্যে করতে হবে। মানে আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম, আমি ঘুরে দেখিনি, একজনের কাছে জিজ্ঞেস করে আমি যেটা জানলাম ৬৫ থেকে ৭০টা অনুচ্ছেদ চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। তার মানে একটা সংবিধানের একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন আমাদের হিস্ট্রিতে আমাদের প্রায় ১৯০৫ সাল থেকে এখন পর্যন্ত আমাদের একটা ধারাবাহিক কনস্টিটিউশনাল লড়াই আছে। ধারাবাহিক মানে আমাদের লড়াইকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি, আমাদের একটা কনস্টিটিউশনাল ফাইটও আমরা করছি। কিন্তু খেয়াল করেন কখনোই বাংলাদেশের মানুষ কনস্টিটিউশন বানানোর মধ্যে কোনো ভূমিকা রাখতে পারেনি। ৪৬ সালে সে ভোট দিছে ব্রিটিশের মধ্যে, এক ধরনের রাষ্ট্রের জন্য সে ভোট দিছে, পাকিস্তান হয়ে গেছে, আরেক ধরনের রাষ্ট্র সে পাইছে। খেয়াল করেন সেই গণপরিষদ এসে পাকিস্তানের কনস্টিটিউশন বানানোর চেষ্টা করতেছে, ৯ বছর চেষ্টা করছে, একটা কনস্টিটিউশন পাইছে, পাওয়ার পরে ২ বছরের মাথায় আবার এটা বাতিল হয়ে গেছে। ৭০ এসে কি হচ্ছে, ৭০ এসে পাকিস্তান রাষ্ট্রের কনস্টিটিউশন বানানোর জন্য ভোট দিচ্ছে, এর মধ্যে মুক্তিযুদ্ধ হয়ে যাচ্ছে, যুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়ে যাচ্ছে। স্বাধীন দেশের মানুষ আমরা কনস্টিটিউশন বানাবো, আমাদের কোনো মতামত দেওয়ার সুযোগ নাই। ইভেন গণভোট পর্যন্ত নেওয়া হয়নি ৭২-এর সংবিধানে, ইভেন গণভোট পর্যন্ত। মানে আমরা জানি যে গণপরিষদ, গণভোট এগুলো একদম বেসিক নিড একটা কনস্টিটিউশন বানানোর জন্য। তা আপনি আপনার জনগণকে এই সুযোগ দিবেন না? আপনি গণপরিষদ করেন, গণভোট নেন, এই সুযোগ তো আপনাকে দিতে হবে, কারণ এই অভিজ্ঞতা তো তার নেই। পৃথিবীর বহু দেশ আছে ধরুন ৫০ বছরে 4বার সংবিধান বানাইছে, এটা নতুন কিছু না। একটা প্রশ্ন মাথায় আসে, সেটা হচ্ছে গণপরিষদ করা হলো এবং সেখানে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে কি বিএনপি তাদের ইচ্ছে মতো একটা নতুন সংবিধান করতে পারবে? চাইলে করতে পারে, সেটাও করতে পারে। এটা তো আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু জনগণের উপরে কমিটেড। এখন ধরেন বিএনপি ক্ষমতা, মানে বিএনপি গণপরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি ধরেন বিচার বিভাগ নিজের হাতে নিয়ে গেল, ধরেন সংসদ নিজের হাতে নিয়ে গেল, প্রেসিডেন্ট নিজের আন্ডারে নিয়ে গেল, প্রধানমন্ত্রী নিজের আন্ডারে, সব যদি বিএনপি নিয়ে যায় এবং বিএনপি যদি মনে করে যে এটা নিয়ে সে ধরেন দেশে গণতন্ত্র দিতে পারবে, বাংলাদেশের জনগণ সেটা জবাব দিবে। শেষ পর্যন্ত তো রাস্তা আছে। তো কারণ বাংলাদেশের এইখানে তো একটা মজার জায়গা যে ধরেন আপনি 10 বছর, 5 বছর, 15 বছর আটকে রাখতে হয়, এরপরে কিন্তু রাস্তায় মানুষ নেমে আসে। তো এটা তো দায়িত্বশীল দল হিসেবে তারা সেই ভূমিকা নেবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এইখানে জনগণকে আপনি ইনক্লুড করবেন কিভাবে? কোনো না কোনো ফর্ম তো লাগবে, কারণ মানে সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের দলিল। এইটা আমি আরো সুন্দর করে দিই, এইখানেও বিএনপি রেফারেন্স আনি। সংস্কার কমিশনে, ঐক্যমত কমিশনে বিএনপিকে যিনি লিড করছেন সালাউদ্দিন সাহেব, উনি বলেছেন শেষ দিন সম্ভবত যে এই জুলাই সনদ হচ্ছে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের দলিল। সার্বভৌম অভিপ্রায় খুবই গুরুত্বপূর্ণ টার্ম। তো সার্বভৌম অভিপ্রায়ের দলিল এটা কে মানে করবে, বাস্তবায়ন করবে? নিশ্চয়ই এটা সালাউদ্দিন সাহেব করবে না, তারেক রহমান করবেন না, এটা জনগণকে দিতে হবে। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ।
ফিরে আসতে চাই জনাব ফুয়াদ আপনার কাছে। বেশ কিছু সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, ইদানিং সরকার তরফ থেকে বলা হচ্ছে যে তারা কতগুলো বাস্তবায়ন করলেন কি করলেন না ইত্যাদি। এর পাশাপাশি পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার, যেগুলো আসলে নির্বাচনে একটা বড় ধরনের প্রভাব রাখার কথা, সেগুলো নিয়ে আসলে কতদূর অগ্রগতি হলো এবং যখন আপনার ঐকমত্য কমিশনের আলাপ করছেন সেই বিষয়গুলো আসলে কতটুকু সামনে আসছে? একটা বিষয় হচ্ছে, ওখানে বলবার আগে জুলাই সনদ নিয়ে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনটা যে জুলাই সনদের অধীনে হবে এরকম একটা প্রভিশন থাকা উচিত বলে আমরা মনে করি, এবং সেটা আমরা ওখানে বিভিন্ন ফর্মে বলেছি, ব্রিফিংয়েও বলেছি। তা না হলে যেটা হবে, কনস্টিটিউশনালি একটা নির্বাচন আর একটা নির্বাচনের মধ্যে গ্যাপ 5 ইয়ার্সে, 5 বছর পর পর নির্বাচন হওয়ার কথা। 24-এ একটা ডামি নির্বাচন হয়েছে, অতএব নেক্সট ইলেকশন কিন্তু 29-এ হওয়ার কথা বাই ডিফল্ট। ইন বিটুইন যেহেতু সরকার এবং সংসদ নাই, 106 যেটা করেছে, একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে নির্বাহী ক্ষমতা দিয়ে দিয়েছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কিন্তু 29শে জানুয়ারি পর্যন্ত বাই ডিফল্ট, কারণ ওই জাজমেন্টে এটার কোনো মেয়াদ ঠিক করে দেওয়া হয়নি। তাহলে আমরা যারা নির্বাচন চাচ্ছি সবাই, যে এই অথবা ইউনূস বললেন যে এই তারিখে নির্বাচন হবে, এটা কিসের ভিত্তিতে হবে? তাহলে এটা তো কনস্টিটিউশনালি নির্বাচন হতে পারে না এখন, কারণ কোনো কিছু ভেঙে যায়নি তো হুট করে, এটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। তো সেই জায়গাতে জুলাই সনদের অধীনে নির্বাচন হবে এমন একটা প্রভিশন জুলাই সনদে থাকা বাঞ্ছনীয়। তা না হলে যেটা হচ্ছে, পরবর্তীতে বিভিন্ন মামলায়, যে 15th অ্যামেন্ডমেন্ট, 13th অ্যামেন্ডমেন্ট মামলায়, 7th অ্যামেন্ডমেন্ট, 4th অ্যামেন্ডমেন্ট, 5th অ্যামেন্ডমেন্ট, এই মামলাগুলোতে দেখেছি বিভিন্ন কোর্ট ইচ্ছা করে টোটাল শাসনামল বাদ করে দিয়েছে। জিয়াউর রহমানের সব শাসনামলের সব কিছু অবৈধ ঘোষণা করে দিয়েছে। ফিউচারের কোনো কোর্ট চাইলে এই 2 বছরের আমাদের সব কিছু অর্জন, নির্বাচন, সব কিছু ভয়েড করে দিতে পারবে। অতএব সেই জায়গাতে একটা লিগ্যাল জায়গা থাকবে, এবং এমনও হইতে পারে নেক্সট পার্লামেন্ট যে গঠিত হবে তার ম্যান্ডেট কি এটাকে জাস্টিফাই করার, এটাকে রাটিফাই করার, তার বাধ্যবাধকতা কোথায়? 24-এর যারা পার্লামেন্টে যাবেন তারা তো একটা ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে যাবেন জনগণের কাছে, তার ম্যান্ডেট তো ম্যানিফেস্টোর উপরে, জুলাই সনদের উপরে ভিত্তি করে তো সে নির্বাচন করছে না। ধরে নিলাম আমি ক্ষমতায় গিয়ে আমি বললাম যে জুলাই সনদ কোনো কিছু আমার আলোচনার বিষয়ই না, কারণ হচ্ছে আমি নির্বাচনে আমার ম্যান্ডেটে আমি ক্ষমতায় আসছি ইলেকশন ম্যানিফেস্টোতে। তাহলে এটা বাস্তবায়ন কীভাবে হবে? বাধ্যবাধকতা কোথায়? তাহলে এইখানে নির্বাচন এবং সংসদ যে গঠিত হবে জুলাই সনদের অধীনে, এই কথাটা একটা প্রভিশন আকারে বলা থাকা উচিত বলে আমরা মনে করি, এবং একটা দাবি আমরা তুলেছি। এরপরে দেখেন যে গুরুত্বপূর্ণ অনেকগুলো আলোচনা এখানে হয়নি। তার ভিতরে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, সবচেয়ে বেশি যেই বাহিনীগুলো গত 16-17 বছর মানবাধিকার লঙ্ঘন করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, গুম, খুন, আয়নাঘর, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যা করেছে, তাদের কারো ব্যাপারে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কোনো আলোচনা আমরা এখানে করতে পারিনি। আমাদের প্রেশারের কারণে একটু যেন তেন করে পুলিশ কমিশনের আলোচনাটা তারা তুলেছেন, এবং মোটা দাগে এটা পাশ হয়েছে, ছোটোখাটো কিছু দ্বিমত আছে। আর জনপ্রশাসনের সংস্কার নিয়ে আমরা এজেন্ডাভুক্ত আলোচনাই করতে পারি নাই। অথচ আমলাতন্ত্র হচ্ছে এই রাষ্ট্রের দেবী দুর্গার 10 হাতের মতো। আপনি যা কিছু ধরতে চান, যা কিছু পেতে চান, যাকে যখন পেতে চান, তার সব কিছু বাস্তবায়ন করবে হচ্ছে এই আমলারা, জনপ্রশাসন। অথচ তাদেরকে নিয়ে সিরিয়াস কোনো আলোচনা করবার সুযোগ এখানে আমরা পাইনি, এবং না পাওয়ার সমস্যাগুলো কেন দরকার ছিল দেখেন, এক্সাম্পল দিই। কেন ওঠানো গেল না? সময় একটা কারণ বলেছে। আমাদের সময় আসলে 15 তারিখ পর্যন্ত ম্যান্ডেট, প্লাস হচ্ছে আমাদেরকে তাড়াতাড়ি প্যাক আপ করতে হবে, কোনো সদস্যের দেশের বাইরে অন্য কমিটমেন্ট আছে, তাকে ওই কমিটমেন্ট অ্যাটেন্ড করতে হবে, এরকম অনেকগুলো বিষয় আছে। সময় ইজ এসেন্স বলেছে। দু একটা দল বলছে ভাই আমরা টায়ার্ড, আমরা এগুলোর পিছনে আর সময় দিতে পারবো না, জাস্ট র্যাপ ইট আপ। এই প্রেশারও ওনাদের উপরে ছিল। এখন দেখেন আমলাতন্ত্রের সংস্কার হওয়াটা কেন জরুরি, শুধু এক্সাম্পল দেই। তথ্য আপা প্রকল্প নামে নারী ও শিশু মন্ত্রণালয়ের একটা প্রকল্প আছে, যারা হচ্ছে সরকারের যে বিভিন্ন সেবা আছে, ধরেন দুস্থ ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তি, এই ধরনের সেবা পেতে হলে অনলাইনে আবেদন করতে হয়। এখন আমার যারা গ্রামীণ নারী আছেন, যাদের তথ্য প্রযুক্তির সাথে অ্যাক্সেস নাই, মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন না অথবা করতে পারেন না, সেই আবেদনগুলো অ্যাক্সেস কিভাবে করবে? তাহলে আমার রাষ্ট্রের সেবাটা পাওয়ার সোর্স হচ্ছে আমার একটা অ্যাক্সেস টু ডিজিটাল সার্ভিস থাকতে হবে। সেই সার্ভিসটা প্রোভাইড করবার জন্য একটা প্রকল্প তৈরি করা হয়েছে 17-18 সাল থেকে, যারা এই সার্ভিসটা দেয়, ইনফরমেশন, তথ্য আপা বলে, ইনফরমেশন অফিসার নামে। তারা গ্রামে গঞ্জে উঠানে গিয়ে ল্যাপটপ নিয়ে গিয়ে তাদের এই আবেদনগুলো করে দেয়। তাদের ডিপিপিতে বলা ছিল 5 বছর পরে এই প্রকল্পটা তারা পার্মানেন্ট করবে, করছে না।
আমলারা এখানে হেন কোনো লুটপাট নাই যা করে নাই। তাদের চুক্তিপত্রে লেখা ছিল বিজ্ঞাপনে 27-28,000 টাকা বেতন দেবে প্রতি মাসে। প্রত্যেক কর্মকর্তা থেকে 2,500 টাকা করে তারা কেটে নিয়েছে, প্রায় 2,000 স্টাফ গত 7-8 বছর থেকে। প্রত্যেকটা স্টাফকে তার ভাতা থেকে বঞ্চিত করেছে। দূরবর্তী ভাতা আছে, ধরেন যারা হিল ট্র্যাক্সে কাজ করে, তারপরে চরাঞ্চলে কাজ করে, তারপরে বাচ্চা ভাতা আছে, 2টা বাচ্চার জন্য তারা বাচ্চা ভাতা পাওয়ার কথা। এই প্রত্যেকটা ভাতা তারা আমলাকে কেটে ফেলেছে। প্রতি জুন জুলাইয়ের পরে 3 মাস 4 মাস 6 মাস বেতন দেয় না। এই টাকার উপরে যে সুদ আসে, এইগুলো আবার কিছু করাপ্ট আমলারা কেটে কুটে খায় ফেলে। প্রকল্প কেন বাস্তবায়ন এক্সটেন্ড করছে না, পার্মানেন্ট করছে না? 3টা মোটা দাগে কারণ আছে। সরকার এবং দুদক ইতিমধ্যে আইডেন্টিফাই করেছে এই প্রকল্পে 100 কোটি টাকার উপরে অলরেডি লুটপাট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যদি প্রকল্পটা কন্টিনিউ করে, এটা অডিটে যাবে। অডিটে গেলে এই লুটপাটটা এক্সপোজড হবে এবং 18 সাল থেকে যে সকল পিডি, ডিপিডি, সচিব, এরপরে এই ইডি যারা ছিল মহিলা সংস্থা, এরা সবাই এই জালে পড়বে। অতএব এই প্রকল্পটা টার্মিনেট করে তারা বিনে ফেলে দিতে চাচ্ছে, নাই করে দেবে। দ্বিতীয় লুটপাট হচ্ছে এইটাকে বাদ দিয়ে তারা নতুন করে 930 কোটি টাকার একটা প্রকল্প নিয়ে কাজ করছে আমলারা। তখন আমার আরও কয়েকশো কোটি টাকা লুটপাটের সুযোগ তৈরি হবে। আর থার্ড লুটপাটের জায়গা হচ্ছে এই যে 2,000 মেয়েরা এখানে কাজ করে, ওদের বদলে আবার 2,000 নতুন রিক্রুটমেন্ট হবে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে। ওদের প্রত্যেকের কাছ থেকে আরও 10-15 লাখ টাকা করে নেবে। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের এখানে যিনি মাননীয় উপদেষ্টা আছেন, উনি কিন্তু নারীবান্ধব মানুষ। বহু বছর থেকে উনি নারীদের জন্য আন্দোলন সংগ্রাম করছেন। কিন্তু ওনাকে ঘিরে যে চক্র ডেভেলপ করেছে, তারা তাকে যেটা বোঝাচ্ছে এবং ভুল বুঝিয়েছে, এইটার মাধ্যমে যেটা হচ্ছে একটা বিশাল সিন্ডিকেট এই জনসেবামূলক একটা প্রতিষ্ঠানকে নাই করে দিতে চাচ্ছে। আমরা যারা কনস্টিটিউয়েন্সি পলিটিক্স করি, পুতুল ভালো জানবে, গ্রামে 2টা সরকারি কর্মকর্তাকে মানুষ, গ্রামের মহিলারা চেনে। একটা হচ্ছে স্বাস্থ্য আপা, দ্বিতীয়ত হচ্ছে তথ্য আপা, যারা গ্রামীণ মহিলাদের সাথে খুবই ক্লোজলি কাজ করেন। অতএব এত গুরুত্বপূর্ণ একটা প্রকল্পকে কি করা হচ্ছে বলে হচ্ছে এটা নাকি আওয়ামী লীগের প্রকল্প, এখানে গোপালগঞ্জের লোকরা কাজ করে, এখানে হিন্দু ছাত্রলীগ আছে, এই ধরনের ট্যাগ দিয়ে দিয়ে এই প্রকল্পটা আমলারা নাই করে দিচ্ছে। তো এরকম আই ক্যান ক্যারি অন ফর মেনি এক্সাম্পলস, যে কেন আমলাতন্ত্রের সংস্কারের আলাপটা তোলা খুব জরুরি ছিল কমিশনে, যেটা আমরা করতে পারিনি। জি, ধন্যবাদ। ফারজানা শামীম, আপনার কাছে ফিরে আসতে চাই। এক ধরনের শঙ্কার কথা বিভিন্ন সময় বলা হয় নির্বাচন কেন্দ্রিক, যে সে সময় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে কিনা। বিভিন্ন সময় ষড়যন্ত্রের কথা বিএনপির তরফ থেকে বলা হচ্ছে। আজকে বিএনপির যে প্রতিনিধি দল গিয়েছিল নির্বাচন কমিশনে, তাদের তরফ থেকে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা আর কোনো আশঙ্কা করছেন না। এই পরিবর্তনের কারণটা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা করছি না সেটা বলা হয়নি। এটা এভাবে বলা হয়েছে যে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে না যায়, সেজন্য রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আমরা আছি বা রাজনীতিবিদ আছি, আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। অবশ্যই একটা শঙ্কা আছে, কারণ একটি নির্বাচন তো শুধু নির্বাচন কমিশন করবে না। নির্বাচন আমরা হিস্ট্রি দেখেছি, নির্বাচন করে আসলে সরকার বা রাষ্ট্র। নির্বাচন কমিশন তারা ডেট দেবে, শিডিউল দেবে, তারা নির্বাচনের কিছু নিয়ম নীতি দেবে, কিন্তু আলটিমেটলি এটা এক্সিকিউশনের দিকে যেতে হবে, প্রশাসনকে যেতে হবে, পুলিশ বাহিনীকে যেতে হবে, টু সাম এক্সটেন্ট সেনাবাহিনী থাকবে, সরকারের কোঅপারেশন লাগবে, আমাদের সাংবাদিকদের কোঅপারেশন লাগবে, অনেক কিছু। এটা একটা বিশাল যজ্ঞ। তো সেই জায়গাটা থেকে পুলিশকে সেই আস্থার জায়গাকে আমরা এখন আনতে পেরেছি কিনা, এটা তো বড় কোয়েশ্চেন আছে। এই যে ফুয়াদ ভাই বলছেন যে কয়েকটা জায়গায় সংস্কার কমিশনে কিন্তু আসে নাই, আসলো না কেন? সময় তো 1 বছর পেরিয়ে গেছে। আমি শুরু থেকে একটা কথা সবসময় বলি যে আমরা কোন কোন কাজে হাত দেব, পিক অ্যান্ড চুজটা কিভাবে করব, এই মুহূর্তে কোন জিনিসটা দরকার, এটা আমাদের খুব জরুরি ছিল। স্বাস্থ্য খাতের কি অবস্থা বাংলাদেশে, বাংলাদেশের শিক্ষা খাতের কি অবস্থা, একটা শিক্ষা খাত নিয়ে একটা কমিশন পর্যন্ত গঠন হয় নাই। এই কমিশন যতগুলো হয়েছে বা যে কাজগুলো করছে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি নিজে একটা কমিশনের মেম্বার ছিলাম, আমরা দেখেছি যে আমরা অনেক পরিশ্রম করে কাজগুলো করেছি। আমরা গ্রাসরুট লেভেল থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি, প্রবলেমসগুলো কোথায়, সলিউশনসগুলো কীভাবে বের করে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ইটস এ ভেরি গুড প্র্যাকটিস, উই ক্যান অ্যাপ্রিসিয়েট। আমার কথাটা হচ্ছে যে এই যে এত সমস্যা, আমি কি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস সময় দিয়ে এগুলো কি সলিউশন করা কোনো সরকারের পক্ষে সম্ভব? কোনোভাবে সম্ভব না। একটা টাইম ফ্রেম দিয়ে আপনি নির্বাচন করতে পারবেন, কিন্তু টাইম ফ্রেম দিয়ে আপনি বিচার প্রক্রিয়া চালাতে পারবেন না, টাইম ফ্রেম দিয়ে আপনি সংস্কারও করতে পারবেন না। সংস্কার অনগোয়িং প্রসেস। আপনার প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আসবে, আপনার প্রবলেমস আসবে, সেগুলোকে সলিউশন করতে হবে। আপনি কিভাবে টাইম ফ্রেম দিয়ে এগুলো করবেন? আমরা যত প্রবলেমগুলো এখন খুঁজে বের করছি,
এই প্রবলেমগুলোর তো সূতিকাগার বহু আগে 16-17 বছর থেকে যেগুলো এসেছে তারও আগ থেকে আর অনেক প্রবলেম বাংলাদেশে আছে। তো সব প্রবলেম যদি আমরা মনে করি যে এই সনদের মধ্যে নিয়ে এসে আমরা যেটা করতে পারবো এই প্রবলেমের সমাধান এখানেই হয়ে যাবে, এইটা আমাদের খুব ভুল একটা পারসেপশন হচ্ছে বলে আমি মনে করি। এটা কিন্তু আপনার ব্যক্তি, আপনি প্রতিষ্ঠানটা চালাচ্ছে কে সেটার উপর ডিপেন্ড করবে। আপনি যখন একটা নির্বাচন কমিশনকে আমরা যখন চিন্তা করি, নির্বাচন কমিশনকে কিন্তু পাওয়ারফুল করে দেয়া আছে, কিন্তু যাদেরকে পাওয়ারফুল করে দেওয়া আছে তারা সেই পাওয়ারটাকে ইউজ করবে নাকি অ্যাবিউজ করবে এটা কিন্তু তাদের উপর ডিপেন্ড করে। সো আপনি আমাকে যতই পাওয়ার দেন না কেন, আমি এটা নিয়ে কী করবো এটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে। আজকে আমরা সনদে যাই লিখি না কেন, আজকে আমরা ঘোষণাপত্রে যাই লিখি না কেন, আলটিমেটলি আমি যতই হাত বেঁধে দিই না কেন, আমরা যারা এটা নিয়ে কাজ করব, এটা স্টেক হোল্ডার যারা আছে, জনগণ সব কিছু করবে। জনগণ তো ডিরেক্টলি সব কিছু করতে পারে না, সেজন্যই তো গণতান্ত্রিক রাষ্ট্রে যে বিষয়গুলো আছে, যে সিস্টেমটাগুলো আছে, নির্বাচন, জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করে, সেই নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে কিন্তু গিয়ে সব ধরনের বিষয়গুলো ইমপ্লিমেন্টেশন হয়, জনগণের চাওয়াটার প্রতিফলন ঘটে। সেই জায়গাটা থেকে কিন্তু আমরা সরাসরি গিয়ে জনগণ কিন্তু কোনো কিছু করতে পারবে না, আপনাকে প্রতিনিধির মাধ্যমে করতে হবে। এবং আজকে যে সংখ্যাগুলোর কথা বলা হচ্ছে, এই সংখ্যাগুলোর কথা আমরা শুরু থেকেই বলে এসেছি যে সেই জায়গাগুলোতে হাত দেওয়া উচিত, যে জায়গাগুলো এখন বাংলাদেশের জন্য সব থেকে বেশি জরুরি। এখানে জনপ্রশাসনের আলাপ একটু আগে এসেছে, সেখানে একটা অভিযোগ এসেছে বিভিন্ন সময় যে সেখানে জামায়াত বা বিএনপি পন্থী কর্মকর্তারা এই 5ই আগস্টের পরে জায়গা করে নিয়েছেন এবং সেই কারণে নির্বাচনে তাদেরও একটা প্রভাব থাকতে পারে। সেটার ব্যাপারে আপনাদের চিন্তাটা কি? আসলে জনপ্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করবে কিনা নির্বাচনে? এগুলো হয় কি এক একটা পারসেপশন ছড়িয়ে দেয়া। প্রশাসনে যারা আছে এখানে কয়জনকে সাসপেন্ড করা হয়েছে যারা বিগত সরকারের আমলে ছিল না? হ্যাঁ, একটা পোরশন পালিয়ে গেছে, যারা পালিয়ে গেছে তারা তো পালিয়ে গেছে, এদেরকে ফিরিয়ে নিয়ে আসার কোনো উদ্যোগ কিন্তু সরকার নেননি বর্তমান সরকার। দ্বিতীয়ত যারা আছেন, আপনি চিন্তা করে দেখবেন গত 17 বছরে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে প্রশাসনে, এদেরকে কি সব ফেলে দেওয়া হয়েছে? সবাই কিন্তু তারাই আছেন, নতুন করে কতগুলো রিক্রুট করা হয়েছে। এই যে বলা হচ্ছে যে বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্য কোনো পার্টির লোকজন এখানে বসে আছে, তারাই কাজগুলো করবে, এগুলো এক একটা কথা ছড়িয়ে দেওয়া হয় মার্কেটে। আলটিমেটলি বিষয় যেটা হচ্ছে যে প্রশাসনের ভেতরে আমরা এখনো জানি যে বিভিন্ন টায়ারে কিন্তু তারাই বসে আছে, এবং এই বসে থাকাটাকে কিভাবে নিউট্রালাইজ করা যায় সেই চেষ্টাটা কিন্তু গভর্নমেন্টকে করতে হতো। আমরা অনেক সময় বলি, এখনো বলি, একটা ভিকটিম জায়গা থেকে দেখার চেষ্টা করি পুলিশকে যে তারা ট্রমাটাইজ হয়ে আছে। আমার কেন যেন মনে হয় যে ট্রমাটাইজ হয়ে তারা এখন আর নেই, বরং তারা বসে দেখছে যে আসলে কি হয় আমরা দেখি। এমন অনেক ইনসিডেন্ট ঘটে যখন কিন্তু পুলিশের হেল্প আমরা না পেয়ে আমাদের সেনাবাহিনীকে ইনফর্ম করতে হয়, আমরা নিজেরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটেছে। তো আমার কথা হচ্ছে যে সংস্কার যদি আমি এই জায়গাটাতেও হাত দিতাম, আজকে ভিজিবল কোন সংস্কারটা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে? এই যে এত এত যজ্ঞ চলছে, প্রতিনিয়ত অস্থিরতা, আমাদের উপদেষ্টা পরিষদে যারা আছেন, ক্যাবিনেটে যারা আছেন তাদের অস্থিরতা, ঐক্যমত্য কমিশন অস্থিরতা, রাজনৈতিক দলগুলোর ভিতরে অস্থিরতা, বাংলাদেশের জনগণ কি পেল 1 বছরে? সংস্কারের কোন লাভটুকু পেল? আজকে যদি দেখতাম যে আমরা সবাই, সব দল মিলে একটা পর্যায়ে পৌঁছেছে যে ঠিক আছে, বাংলাদেশে আর কখনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি হবে না, এরকম একটা কথা ধরেন আসলো, জনগণ সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে। রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় ইললিগ্যাল কোনো সিন্ডিকেট আমরা গড়তে দেব না, এই বিষয়গুলো নিয়ে যদি কথা হতো তাহলে কিন্তু জনগণ জিনিসগুলো অ্যাকসেপ্ট করতো। আমরা আজকে যেই কথা বিষয়গুলো নিয়ে কথা বলছি বা সংস্কারের বিষয়গুলো, অবভিয়াসলি এগুলো বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামত করার জন্য খুবই জরুরি জিনিস, কিন্তু এই মেরামত করতে গিয়ে আপনি যখন যদি হ্যামারিংটা অনেক বেশি জোরে করতে থাকি, এগুলো ভেঙে আরো শেষ হয়ে যাবে। আপনাকে সময় দিতে হবে, সময়ের সাথে সাথে জিনিসগুলো যেন গড়ে ওঠে। ধন্যবাদ। জনাব ফরিদুল হক, আপনার কাছে ফিরে আসতে চাই। নির্বাচন নিয়ে এক ধরনের প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে পুরনো ব্যবস্থায় যেভাবে আসলে নির্বাচন হতো, যেখানে পেশিশক্তি টাকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তার আসলে মৌলিক পরিবর্তন না হলে আসলে নির্বাচনের মাধ্যমে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত বলুন বা রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটাকে নির্বাচনের আগে যে সময়টা আছে, এই সময় আপনারা আসলে মৌলিক কোন পরিবর্তনগুলোর কথা বলছিলেন? আর এর পাশাপাশি বিচার নিয়ে আপনাদের একটা দাবির কথা আপনারা ঘুরে ফিরে বলেন, কিন্তু একটু আগে ফারজানা শারমিন যেটা বলছিলেন যে বিচারের ক্ষেত্রে আসলে সময় বেঁধে দেওয়া যায় না, সেই ব্যাপারে আসলে আপনাদের অবস্থানটা কি? না, মানে যেটা হচ্ছে যে ইলেকশন ক্ষেত্রে, ইলেকশন যেটা হয়, মানে আমাদের এখানে হয় কি, অনেকগুলো বিষয়তে আমাদের মধ্যে অনেক বেশি অস্পষ্টতা ছড়ানো হয়েছে। ধরেন একটা ফাংশনাল স্টেটে তো ইলেকশন ধরেন একটা রেগুলার প্রসেস, কিন্তু আমাদের রাষ্ট্র কি ফাংশনাল?
ধরেন 14, 18, 24 সালে তো আমাদের নির্বাচন হয়েছে, ওইগুলোকে আমরা নির্বাচন বলবো? কেন বলবো না? মানে আমরা কেন ওই নির্বাচনগুলোকে নির্বাচন বলি না? কারণ আমরা জানি যে এই রাষ্ট্রটা ফাংশনাল না। তো আমাদেরকে আমরা মানে ফাংশনাল না বিধায়ী আমাদের তো ইলেকশন করার 6 মাসের মধ্যে আমাদের ধরেন গণ অভ্যুত্থান করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তার মানে হচ্ছে যে এই ফাংশনাল স্টেট নাই বিধায় আমাদেরকে গণ অভ্যুত্থান করতে হয়েছে। তাহলে গণ অভ্যুত্থান করে রাষ্ট্রটাকে আনফাংশনাল রেখে শুধু ইলেকশনে চলে যাব? তাহলে রাষ্ট্রটা কে ফাংশন করবে? কারা করবে? রাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের না, রাষ্ট্র হচ্ছে সবার। সেক্ষেত্রে আসলে সবাইকে মিলে রাষ্ট্র তৈরি করতে হয়, কিংবা রাষ্ট্রের যে সংস্কার বলেন, মেরামত বলেন, ঠিকঠাক করা বলেন, যাই বলেন আপনি, সিস্টেমকে সবাই মিলে আসলে এটাকে ঠিক করতে হয়। মানে ধরেন এখন ধরেন বিএনপি কিংবা ধরেন এনসিপি কিংবা ধরেন এবি পার্টি কেউ একা যদি করে নেয় বাকিরা মানবে? এটা তো হবে না। কারণ প্রত্যেকের তো তার মতো করে রিপ্রেজেন্টেশন আছে। রাজনৈতিক দলগুলো জনগণের বিভিন্ন অংশের রিপ্রেজেন্ট করে। আবার রাজনৈতিক দল একারাই কি শুধু রাষ্ট্র? এর বাইরে কি আর মানুষ নেই? অনেকগুলো পরিচয় তো আসলে রাষ্ট্রের মধ্যে মানুষরা থাকে। তাহলে সবাইকে মিলে সবাইকে নিয়ে জিনিসটাকে করতে হয়। দ্যাটস ওয়াই এটা আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে পুরনো যে কাঠামো, যে কাঠামোকে আমরা বাতিল করেছি গণ অভ্যুত্থানের সময়, সেই কাঠামোর অধীনে তো নির্বাচন হতে পারে না। মানে সেই কাঠামোর অধীনে নির্বাচন হলে আদতে কোনো লাভ হবে না, আবার আপনাকে গণ অভ্যুত্থানের মুখে পড়তে হবে। কেন? কারণ ওই যে আপা যেটা বললেন, এটা যদি ধরেন এই আলাপটা যদি আমরা আরো 1 বছর আগে তুলতে পারতাম, 6 মাস আগে তুলতে পারতাম, মানে চাঁদাবাজি, ধরেন চাঁদাবাজির সাইজ কত বাংলাদেশে পলিটিক্যাল ইকোনমিতে? চাঁদাবাজির সাইজ 1 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা, আমি জানি না। কিন্তু আমার কাছে তো মনে হয় যে বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমির বড় ভয়ঙ্কর দিক হইতেছে 28 লক্ষ কোটি টাকা পাচার করে ফেলা গেছে। শেখ হাসিনার সরকার করছে, মানে শেখ হাসিনার আওয়ামী লীগ করছে, তাই তো? 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করছে। ও একটা পরিবারের কাছে 9টা ব্যাংক দিয়ে দিছে। ওর দরবেশ বাবা এক থাবায় 65,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে লুটপাট করে নিছে। এটা কি ধরেন শেয়ার বাজারের টাকা কি সিন্ধুকে ভরা ছিল? ও গিয়ে হাত দিয়ে নিয়ে আসছে? কোনো একটা সিস্টেমের মধ্য দিয়ে আনছে। আসেন আমরা বসে আলাপ করি কিভাবে এটা আনবে না, ভবিষ্যতে আমরা এটা আটকাবো। কারণ এইটা তো আমরা পরিষ্কারভাবে বুঝি, রাজনৈতিক ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার এবং রাষ্ট্রের পাওয়ার, এটা ছাড়া এটা করা যায় নাই। এটা তো আমরা পরিষ্কার বুঝি যে ধরেন বিএনপি কি যখন ক্ষমতায় ছিল না তখন কি লুটপাট করতে পারছে? কিংবা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তখন কি আওয়ামী লীগ লুটপাট করতে পারছে? সে তো পারে নাই। তাহলে এটাকে আমরা ঠিক করব কিভাবে? এই জায়গাটা যদি ধরেন আবারও ধরেন লক্ষ কোটি টাকা পাচার হয়, আবারও ধরেন 5,000 টাকার বালিশ, 5 টাকার বালিশ 5,000 টাকায় কেনা হয়, আবারও যদি ধরেন পদ্মা সেতু করতে গিয়ে লুট করা হয়, আবারও যদি আমরা দেখি যে ধরেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতেছে, তাহলে কি আপনি মনে করেন যে ধরেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল আপনি বাদ দিয়ে দেন, বাংলাদেশের এই যে কোটি তরুণরা রাস্তায় নামছিল জুলাইতে, ওরা বসে থাকবে? নিশ্চয়ই বসে থাকবে না। তার মানে আপনার সিস্টেমের মধ্যে প্রবলেম আছে। তো এই কারণে এই জায়গাটা হয়েছে। তার মানে আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে স্টেটটাকে একটা মিনিমাম ফাংশনাল জায়গায় নিতে হবে। দ্যাটস ওয়াই সংস্কারের প্রশ্ন, দ্যাটস ওয়াই জুলাই সনদ, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ঐক্যমত কমিশন। এই তো ব্যাপারটা তো এই। তাহলে হচ্ছে যে এইটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যাপার না, তার কমিটমেন্টেরও ব্যাপার না, তার সদিচ্ছারও ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এই জুলাই সনদটা বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশের এই যে জনগোষ্ঠী, এখানে যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর ভবিষ্যতের প্রশ্ন। আমরা একটা জনগোষ্ঠীর ভবিষ্যৎকে একটা রাজনৈতিক দলের সদিচ্ছার হাতে ছেড়ে দিতে পারি না। এটা আমাদেরকে সবাই মিলে দায়িত্ব নিয়ে এটাকে ঠিক করতে হবে। দেন ইলেকশন টাইম টু টাইম হতে থাকবে, একটা প্রসেস তৈরি করতে হবে। প্রসেস নাই তো, ইলেকশনের কোনো প্রসেস নাই। মানে ইলেকশন একজন ধরেন আপনি খেয়াল করতে, সেটার প্রক্রিয়াটা কি হবে? গণপরিষদের কথা আপনারা একটা বলছেন, কিন্তু এর বাইরে আসলে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করার আর কি রাস্তা আছে? না, গণপরিষদ হচ্ছে সাংবিধানিক যে ইয়েগুলো আছে, মানে সাংবিধানিক যে চেঞ্জগুলো, সেটা দিয়ে গণপরিষদ। এর বাইরে তো ধরেন ঐক্যমত মানে জুলাই সনদের খসড়াতে বলাই হয়েছে, বাকিগুলো যেগুলো আসলে এই সরকার করতে পারবে সেগুলো তারা ডিসেম্বরের মধ্যে 2025-এর মধ্যে তারা করে ফেলবে, দ্রুততম সময়ে তারা করতে পারতে পারে। আমি মনজুরের একটা কোশ্চেন বলতে যে ডিসেম্বরের মধ্যে কোনগুলো অ্যাকচুয়ালি যদি সবাই ঐক্যমত হয় কোনগুলো এক্সিকিউট করা সম্ভব বলে মনে করছেন? মানে যেগুলো সাংবিধানিক মানে পরিবর্তন নয়, যে পরিবর্তনগুলো সাংবিধানিক পরিবর্তন নয়, যেগুলো ধরেন গভর্নমেন্ট অর্ডার দিয়ে করতে পারে, মানে গভর্নমেন্ট আইন করে করতে পারে, প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে। নেক্সট পার্লামেন্ট যদি সেটাকে বাদ করে দেয় তখন কি করবেন? নেক্সট পার্লামেন্ট যাতে বাতিল করতে না পারে সেজন্য তো আমাদের জুলাই সনদ এবং ঐক্যমত কমিশন। আপনি কোন পার্লামেন্টকে বাইন্ড করতে পারেন না? পার্লামেন্ট তো হচ্ছে যে পার্লামেন্ট হচ্ছে আন্ডার দ্য কনস্টিটিউশন। পার্লামেন্ট কিন্তু কনস্টিটিউশনের উপর না। আমাদের বাংলাদেশে যে সংকটটা তৈরি করা হয়েছে প্রথমেই 72 সালে শেখ মুজিবের কাছে সকল ক্ষমতা রাখার জন্য, উনি পার্লামেন্ট তো বটেই, উনি ধরেন বিচার বিভাগকে পর্যন্ত ওনার আন্ডারে নিয়ে গেছেন। কিন্তু পার্লামেন্ট তো কোনো প্রধানমন্ত্রী কিংবা কোনো রাজনৈতিক দলের আন্ডার, মানে এই কি বলে যে পার্লামেন্ট তো আসলে ধরেন কনস্টিটিউশন তো পার্লামেন্টের আন্ডারে না, কনস্টিটিউশন অ্যাবভ দ্য পার্লামেন্ট।
এবং এই কনস্টিটিউশন অনুযায়ী পার্লামেন্ট চলে। পার্লামেন্ট কনস্টিটিউশন ঠিক করে দেবে না, কনস্টিটিউশন ঠিক করবে পিপল, কারণ পিপলস উইল, পিপলের সামাজিক চুক্তি হচ্ছে কনস্টিটিউশন। ওই জায়গাটার মধ্যে বেসিক সংকটটা রয়ে গেছে। এবং আমি খুবই অবাক হয়ে এবার খেয়াল করলাম যে এটা আমাদের প্রেসিডেন্ট জিয়া বুঝতে পেরেছিলেন। উনি কিন্তু গণপরিষদের কথা বলেছেন যখন আসলে বাকশাল থেকে গণতন্ত্রে যাচ্ছেন। আমি মনে করি যে আমাদের বিএনপির বন্ধুদের এটা আসলে রিড করা দরকার, যে ওইটা উনি কেন বললেন, এই হিস্ট্রিটা ওনাদের রিড করা দরকার, তাহলে আমরা এটা খুব সহজে সমাধান করতে পারবো। একটা কথা একটু বলি, আমি যেটা সদিচ্ছার কথা বলেছি, এটা আমি যে কোনো একটি রাজনৈতিক দলের সদিচ্ছার কথা বলিনি, আমি বলেছি সামগ্রিক সদিচ্ছার কথা। এটা তো যারাই পার্লামেন্টে যাক না কেন, আপনার হাতে একটা অস্ত্র দেওয়া হলে এই অস্ত্র দিয়ে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন নাকি আপনি একটা মানুষকে খুন করবেন, ডিপেন্ডস অন ইউ। আমি এটা বলার চেষ্টা করেছি। সো একটি রাজনৈতিক দলের সদিচ্ছার উপরে ডিপেন্ড করছে সেটা আমি কখনোই বলি নাই। সকলের সদিচ্ছার উপর ডিপেন্ড করছে যে আমি জুলাই সনদটাকে কতটুকু এক্সিকিউট করব। আমি বেঁধে দিলেই খালি হবে না, আমার এক্সিকিউশন করার আমার সদিচ্ছাটা থাকতে হবে। কিন্তু এর পাশাপাশি যে জাতীয় সরকারের কথা বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, সেটার আসলে প্রভাবটা কি থাকবে এর উপর? জাতীয় সরকারের কথাটা, এটা কিন্তু ঐক্যমত্যের জাতীয় সরকারের কথা বলা হয়েছে বারবার। ঐক্যমত্যের জাতীয় সরকারটা কেমন? যেমন আমাদের যারা রাজনৈতিক অ্যালায়েন্স ছিল একটা সময়, আদর্শিক অ্যালায়েন্স না, রাজনৈতিক জোট ছিল, নির্বাচনের আগে পরে সবসময় এই ধরনের জোট হয়, এটা সব বিশ্বের সব জায়গাতে হয়। সেই রাজনৈতিক অ্যালায়েন্সদেরকে নিয়ে বিরোধী দল তো থাকতে হবে। যারা মনে করছেন যে আমাদের স্ট্র্যাটেজির সাথে, আমাদের পলিসির সাথে, বা আমাদের যেই ধরনের রাজনীতি আমরা করতে চাচ্ছি তার সাথে আমরা একমত, তাদেরকে নিয়ে একটা ঐক্যমত্যের সরকার আমরা গঠন করতে চাই। এটা আমরা আমাদের 31 দফা থেকে আমরা বলে আসছি বারংবারের জন্য। যারা মনে করছেন যে না আমাদের সাথে একমত হতে পারছেন না, ওয়েলকাম, যে আপনারা, আমরা হয় বিরোধী দলে থাকবো, না হলে আপনারা সরকার গঠন করবেন, আপনারা একমত হয়ে সরকার গঠন করছেন, আমরা বিরোধী দলে থাকছি, অথবা আমরা সরকার গঠন করছি, আপনারা বিরোধী দলে থাকছেন। যে কোনো দলে সেটা হতে পারে। আমরা আপনারা বলছি, সকল দলকে আমি নিনোট করেই বলছি। তো সেই জায়গাটাতেও কিন্তু কোনো কনফ্লিক্ট হওয়ার কথা না, এখানে কিন্তু ওপেন করে দেয়া আছে। আপনারা থাকতে চাইলে থাকবেন, না হলে বিরোধী দলে থাকবেন। আমরা যদি থাকতে চাই বিরোধী দলে আমরা থাকবো না, আপনারা সরকারে থাকবেন। সেখানেও কিন্তু কোনো কিছু বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসে নাই বিএনপি এখানে কাউকে। জি, ধন্যবাদ। জনাব ফুয়াদ, যদি আর কিছু যোগ করার থাকে। প্রথম কথা হচ্ছে, পুতুল জানতে চেয়েছে কি কি এখনই করে ফেলা সম্ভব। সনদে আমরা যেগুলো অ্যাগ্রি করেছি অলমোস্ট সবই করে ফেলা সম্ভব। যেমন ধরেন, বলা হচ্ছে যে আমরা একমত হয়েছি 70 অনুচ্ছেদের মাধ্যমে আমরা সংসদ সদস্যদের গণতান্ত্রিক অধিকার নষ্ট করব না, লঙ্ঘন করব না। যদি সেটা 26-এর সংসদে আলোচনা হয়, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, 2031-এর সংসদ থেকে এটা বাস্তবায়ন শুরু হবে। আমি কেন 2026-এর সংসদ থেকেই আমাদের এই সবার সম্মতির ভিত্তিতে আর্টিকেল 70 প্রভিশনটা ইমপ্লিমেন্ট করব না? এখনই করতে পারি, আমরা সবাই এখনই এটা করে ফেলতে পারি। আমরা এখনই করতে পারি। যে প্রক্রিয়া হবে সেটা কি প্রক্রিয়া? প্রক্রিয়া তো অনেকগুলো প্রক্রিয়া আছে, যে কোনো প্রক্রিয়াতে। এটা তো আমাদের ওই যে উইল অফ দ্য পিপল, মানে সংসদ ছাড়া সংবিধান কিভাবে সংশোধন হবে? সংবিধানটা তো এখন অলরেডি ডিসফাংশনাল হয়ে গেছে। এখন আমরা যা যা করছি তো সাংবিধানিক কাজ করছি সংবিধান ছাড়াই। সে একইভাবে হবে। হাইকোর্টের একজন জাস্টিসকে এনে চিফ জাস্টিস কিভাবে বানাইলাম, এই পদ্ধতিতে হবে। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। অ্যাটর্নি জেনারেল কিভাবে অ্যাপয়েন্টেড হইলেন, কে করেছেন, কার সাথে কে পরামর্শ করেছেন, সংসদ তো নাই, বাজেট কোথায় পেশ হইল। তো আমরা তো বলেছি যে অলরেডি এই কাজগুলো সংবিধান ছাড়াই আমরা ঐক্যমতের ভিত্তিতে করছি। কেন? কারণ গণ অভ্যুত্থান একটা ম্যান্ডেট দিয়েছে ভালো কাজগুলো করবার, দেশের স্বার্থে কাজগুলো করবার। এবং এই করাটা আমি কেন পিছায় নেব? মেয়েদেরকে এম্পাওয়ার করবার সুযোগ আসছে, যে ন্যূনতম পলিটিক্যাল পার্টি যেন 5% নমিনেশন দেয় ডাইরেক্ট ব্যালটিংয়ে। আমি কেন 2031-এর সংসদ থেকে সেটা করব? সেটা আমি 26 থেকেই কেন করব না? প্রধান নির্বাহী এবং প্রধান রাজনৈতিক দলের প্রধান এক ব্যক্তি হবেন না, 10 বছরের বেশি ক্ষমতায় থাকবেন না, সেটা কেন আমি 31-এর সংসদ থেকে করব? রাষ্ট্রের জীবন থেকে 5-6টা বছর আমি কেন নষ্ট করব? আমার জুলাইয়ের দলিল হচ্ছে উইল অফ দ্য পিপল, আমরা একমত হই কিনা। কিন্তু সেটা তো একটা লিখিত কাঠামো আনতে হবে। যদি প্রয়োজন হয় চার্টারের পরে আপনি গণভোটে দিয়ে দেন। এই সনদ আমরা একমত যদি হই, সবাই মিলে আমরা গণভোটে দিয়ে দিই যে সনদের সাথে জনগণ একমত কিনা। জনগণ একমত হয়ে গেলে তো হয়ে গেল। এটা তো অনেকগুলো প্রক্লামেশন আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অংশীজনের সাথে সবার সাথে কথা বলে নিজে প্রক্লেম করতে পারে। তো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট অলরেডি আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো আমার হিস্ট্রিতে আছে, আমার প্রসেসের মধ্যে আছে। 90-তে অস্থায়ী সরকারটা কিভাবে গঠিত হইল, সংবিধানে ছিল না তো। আমার মনে বুঝতে পেরেছি। জনাব ফরিদ, যদি আর কিছু যোগ করার থাকে।
না, ওই আপা যেটা রেসপন্স করেছে আমি আসলে আপাকে মানে ওই মিন করে বলিনি, আমি আসলে অল ওভার বলছি। অল ওভার ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে প্রসেসটার মধ্যে যেতে হবে। প্রসেসটার মধ্যে না গেলে ফুয়াদ ভাই যেটা বললেন যে গণভোটে হতে পারে, ইয়ে হতে পারে, কিন্তু আমাদের যেটা হচ্ছে যে প্রসেসটা যদি আমরা ডিউ প্রসেস ফলো না করি তাহলে যেটা হবে পরবর্তীতে এটার ঝুঁকিটা থেকে যাবে। আমাদের এই যে এত ত্যাগ, এত সংগ্রাম, এটা আবার দেখা যায় জিরো হয়ে যায়। আমাদের এই সমস্যাটা তো আছে, ওই সাপ লুডু খেলার মতো। আপনি উঠতে উঠতে 99-তে উঠলেন, আবার আপনার সাপ খাইলো, আপনি চলে আসলেন আবার 3-এ। এই সাপ লুডুর একটা গেমের মধ্যে কিন্তু বাংলাদেশ মানে আছে। তো সেইখান থেকে আসলে বের হইতে গেলে এটাকে আসলে পিপলের কাছে যেতেই হবে। মানে পিপলকে আমরা আসলে ইয়ে করিনি, এর আগে হয় নাই। মানে গণপরিষদ আমরা পিপলের ইয়েতে ম্যান্ডেটে করিনি, গণভোট আমরা করিনি, যখন আমরা কনস্টিটিউশন নিচ্ছি, এটা কোনোভাবেই আমি মনে করি যে মানে পার্লামেন্টের হাতে ছাড়াও, মানে আমাদের তো এটা দলীয় পজিশন যে আমরা কোনোভাবেই এটা পার্লামেন্টের হাতে ছাড়তে পারি না। জি, ফারজানা শারমিন। একটা ছোট্ট যেটা ফুয়াদ ভাই বলছিলেন যে সবকিছুর হয় কি কিছু বাস্তবিক কিছু প্রেক্ষাপট থাকে। যেমন এই যে ধরেন নারী, আমরা কিন্তু বিএনপি রাজি হয়েছে 5% নারী আপনার ক্যান্ডিডেট দিতে হবে। মনোনয়ন দেবেন আপনারা। এখন বাংলাদেশে বিএনপি বাদে অনেক দল আছেন যারা রাজনৈতিক দল, তারা কিন্তু 300 আসনে হয়তো মনোনয়ন দেওয়ার জন্য ক্যান্ডিডেটও পাবেন না। 5% নারী নেতৃত্ব মনোনয়ন, সরাসরি ভোটে মনোনয়ন দেওয়ার জন্য আপনাকে সেই জায়গাতে এলিজিবল নারী নেতৃত্ব থাকতে হবে। আপনাকে কন্টেস্ট করতে হবে কাদের সাথে? পুরুষদের সাথে কন্টেস্ট করতে হবে অথবা মহিলাদের সাথে কন্টেস্ট করতে হবে। সেই প্রেক্ষাপট কি বাংলাদেশে এখন আছে কিনা? যে দেশে গত 17 বছর নির্বাচনী কাঠামো থেকে শুরু করে সবকিছু ধ্বংস করে ফেলা হয়েছে, মানুষের সেন্সটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, ভোট কি এটা মানুষ জানে না, সেখানে আপনি চ্যালেঞ্জের মুখে এখনই যদি একেবারে আমরা সব করে ফেলবো, আপনাকে তো কনজিউম করতে হবে জিনিসটা। আপনি যেটা করছেন এটাকে কনজিউম করতে না পারলে বদহজম হয়ে যাবে। তো আমরা চাচ্ছি কনজিউম করার সময়টুকু যেন আমরা পাই। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো।